বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর অশেষ রহমতে আমরা বরাবরের ন্যায় আজকে আমরা আবার হাজির হলাম। গত দিন আমাদের বিষয় ছিল শিক্ষক নিয়ে, শিক্ষার মান উন্নয়ন। আজকে আমাদের পূর্ব ঘোষিত ঘোষণা ছিল প্রধান শিক্ষক ও সুপার প্রসঙ্গে। আসলে এটা তারা আমাদের গুরুতুল্য শ্রদ্ধেয়, এটা তাদের আমাদের উপদেশমূলক নয়, একটু জাস্ট শেয়ারিং করে একটু আলোচনা করা যে কীভাবে আমাদের তার একটু সতর্ক থাকলে শিক্ষার মানটা আরও গুরুত্বপূর্ণভাবে পালন করা যায়। প্রতিষ্ঠান প্রধান বা সুপার এরা হলেন প্রতিষ্ঠানের সর্বোচ্চ সূতিক গাগা। এদের মাধ্যমেই একটা প্রতিষ্ঠান সর্বোচ্চ দাঁড়ায়। শুধু শিক্ষক ভালো থাকলে হবে না, সাথে শিক্ষকের যে দলনেতা ক্যাপ্টেন, তিনিকে অবশ্যই সততা, সাহস, ন্যায় পরায়ণ, যত যোগ্যতা সকলকে থাকা উচিত। হেডমাস্টার এর বাংলা অর্থ হচ্ছে প্রধান শিক্ষক, অর্থাৎ শিক্ষকের শিক্ষক। আর সুপারের আমরা একটা পূর্ণরূপ আমি একটা নিজে থেকে তৈরি করেছি। এটা সুপার, SUPR, সুপার। এসে হচ্ছে সুপ্রিম, মানে সর্বোচ্চ প্রাতিষ্ঠান ক্ষমতার অধিকারী। ইউনিটি মানে একতম। পিতে প্লয়েড, ভদ্র। ইতে হচ্ছে এডুকেটেড মানে সর্বশিক্ষিত। আর হচ্ছে রেসপন্সিবিলিটি মানে দায়িত্ববান। তাই তাদের আমি শ্রদ্ধেয় রেখে, সম্মানের চোখে রেখে আমি তাদের কিছু একটু সাথে শেয়ারিং করছি। কিছু মাইন্ডে নেবেন না, জাস্ট একটা আলাপ আলোচনার মাধ্যমে। এখানে প্রধান শিক্ষক বা সুপারের আমি এখানে 30টি দায়িত্ব আমি আমার নিজের থেকে আমি তুলে ধরেছি। এখন এই প্রধান শিক্ষক বা সুপার আমার দৃষ্টিতে আমি 3 রকম আমি দেখতে পেয়েছি, যতগুলো দেখেছি। কালকেও আসলে শিক্ষকের মতনই 3 প্রকার। এক ধরনের প্রতিষ্ঠান প্রধান আছেন, যিনি শিক্ষা বিদ্যালয়ে আসেন, তার যথাযথ দায়িত্ব পালন করে, ভূমিকা পালন করে চলে যান। এটা আমরা দেবো গুড, মানে ভালো। আর একটা আছেন, তিনি আসেন, তিনি খোঁজখবর নেন, তিনি চিন্তা ভাবনা করেন, তিনি বেটার। আর একজন প্রতিষ্ঠান প্রধান দেখা যায় তিনি কিছুই করেন না, তিনি আমরা বেস্ট মানে সর্বশ্রেষ্ঠ প্রধান, প্রতিষ্ঠান প্রধান আমরা দেব। আর এই প্রতিষ্ঠান প্রধান কিছুই করে না, কেন হলো? তার কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে যে প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে বলার আগেই শিক্ষক মণ্ডলীগণ নিজের ইচ্ছায় যার যা দায়িত্ব নিজ দিকে অন্তরস্থল থেকে ভূমিকা পালন করে, যার নেতৃত্বে, সেই হচ্ছে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান। এখন এই শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হওয়ার জন্য আমরা তাদের 30টি কার্যবলীকে আমি 4টি ভাগে ভাগ করেছি। প্রথম এক হচ্ছে প্রশাসনিক কাজ। এই 4টি ক্যাটাগরিকে মনে করেন আপনার প্রতিষ্ঠানে 20টি টিচার আছে। এই 20টা টিচার শুধু তার পাঠদানের মধ্যে নয়, তাকে প্রতিষ্ঠানের যে নানান দায়িত্ব আছে, এখানে 5টা গ্রুপ বা 6টি গ্রুপে আপনি ভাগ করে দেবেন। প্রশাসনিক কাজ দায়িত্ব দিবেন আপনি। এই প্রশাসনিক কাজের দায়িত্ব থাকবে যারা সিনিয়র স্থানীয় এলাকার শিক্ষক, তাদের আপনি দায়িত্বটা দিবেন। প্রশাসনিক কাজের মধ্যে আসবে সার্বিক দায়িত্ব, প্রতিষ্ঠানের জমি জায়গা ইজারা বা লিজ এই সংক্রান্ত শৃঙ্খলা। প্রতিষ্ঠান চলাচলে একটা প্রতিষ্ঠান অনেক নানা ধরনের শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। বর্তমানে মোবাইলে যে আসক্ত ছাত্র হতে আমাদের হয়েছে, এতে নানান ধরনের মানে প্রবলেমের মুখোমুখি হতে হচ্ছে ছেলে মেয়েদেরকে নিয়ে। এই শৃঙ্খলা, এই কমিটি একটা আমাদের অবশ্যই প্রশাসনিক কাজের মধ্যে তৈরি করে রাখতে হবে। নথি সংগ্রহ, প্রতিষ্ঠান প্রধানের এমন কোনো দিন নাই যে তার হোয়াটসঅ্যাপে মন্ত্রণালয় থেকে বা অধিদপ্তর থেকে এমন কোনো দিন নাই যে চিঠিপত্র আসে না। এই চিঠিপত্রগুলোকে, তথ্যগুলো সংগ্রহ করে অবশ্যই রাখতে হবে। আর এজন্য তার কমিটি তার সমস্ত দায়িত্ব করবে। যে কমিটির প্রশাসনিক কাজে 4 জনকে দায়িত্ব দিবে, এই 4 জনই তার নখদর্পণ সর্বদা সতর্ক থাকবে। তিনি শুধু বসে থাকবেন, শুধু খোঁজ খবর নেবেন। আর কমিটির সাথে যোগাযোগ, প্রশাসনিক যারা দায়িত্ব থাকবে প্রতিষ্ঠানের, সর্বদা প্রশাসনিক কাজে তিনি কমিটির সাথে যোগাযোগ রাখবেন, কখন কি বিদ্যালয়ে লাগে না লাগে। 2 নম্বর দায়িত্ব আমরা দিয়েছি, এটাও প্রতিষ্ঠান প্রধান তার 3 জন বা 4 জনকে দায়িত্ব ভাগাভাগি করে দিতে পারেন। শিক্ষার দায়িত্ব,
এই শিক্ষার দায়িত্ব মানে বছরের শুরুতেই ওই কমিটি রুটিন তৈরি করবে, সিলেবাস পাঠ্যক্রম অনুযায়ী। আমরা অনেক শিক্ষক আছি যারা কোনটা পাঠ নেই, যেমন 8-এর কিন্তু গ্রামার সমস্ত নেই, বাংলা প্রথম পত্র 9-10-এও বাংলা 30টা গদ্য থাকলে সবগুলোই নেই। এইগুলো ধারণা অবশ্যই যে আমরা শিক্ষার দায়িত্ব দেবো, সেই কমিটির যেন শুরুতেই তাদের হাতে সিলেবাস তুলে দেয়, পাঠ্যদান পর্যন্ত। আমরা যে প্রাইভেট স্কুলে দেখি তাদের রেজাল্ট ভালো হয়, আমাদের রেজাল্ট ভালো হয় না। আমরা এমপিভুক্ত যে প্রতিষ্ঠানগুলো যে বর্তমানে যে দেশের বিহাল অবস্থা, এর অন্যতম কারণ হচ্ছে আমাদের এই দায়িত্বগুলোর প্রতি অবহেলা। পাঠদান কর্মসূচি, পাঠ্যদান যদি প্রতিষ্ঠান প্রধান বা তার কমিটির মাধ্যমে নিয়মিত ক্লাস ভিজিট বা নিয়মিত ক্লাসের সামনে দিয়ে যাতায়াত করা, তাহলে শিক্ষকরা যে পাঠদান করে তার অন্তরে একটা ভয় থাকে যে না, আমার কমিটি বা আমার প্রতিষ্ঠান প্রধান কখন আমার এই মুহূর্তে আসবে। এজন্য তার বেঞ্চি থেকে বসা কি মনোযোগ থাকার কথা। ইনহাউস ট্রেনিং, এটা বলতে প্রতি বছরই নেয় এনটিআরসি কর্তৃক নতুন নতুন শিক্ষক নিয়োগ হচ্ছে। তাছাড়া আমাদের সরকার থেকেও ট্রেনিং অনেকদিন যাবত দেখা যাচ্ছে, ট্রেনিং উন্নত দেশে বছরে 2টা করে ট্রেনিং দেওয়া হয়, কিন্তু আমাদের এবছর একটা উপর ট্রেনিং আমরা পাইনি। ইনহাউস ট্রেনিং প্রশিক্ষণ এখানে আমরা বলতে বোঝাচ্ছি যে সপ্তাহে প্রতিনিয়ত বৃহস্পতিবার বা যে কোনো একটি দিন আমরা শিক্ষক কর্তৃক শিক্ষক আমরা ক্লাসের ব্যবস্থা করব। এক এক দিন এক এক মানে সময় অনুযায়ী যে এই তারিখে শিক্ষক আমাদের পাঠ্যক্রমের ক্লাস নেবে, তাহলে এক শিক্ষককে দেখে আর এক শিক্ষক অটোমেটিক্যালি ক্লাস কিছুটা শিখে যাবে। রেজাল্ট, আমাদের এমপিভুক্ত প্রতিষ্ঠানের যে আমরা যে বেতন খাই, আসলে আমরা কি বলতে পারি যে যে বেতন হচ্ছে আমরা প্রতিষ্ঠানে যে 20 জন আছি কি হালাল হয় বেতন? যে রেজাল্ট আমরা দিই 10টা 15টা 5টা একই একটা রেজাল্ট। শুরুতে আমরা কমিটি করে দিবে প্রতিষ্ঠান প্রধান, এই কমিটি রেজাল্টের মাধ্যমে অর্ধভিত্তিক পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, এগুলো তারা নিয়মিত তারা খোঁজখবর নেবে, তদন্ত করবে কোন পাঠ্য বই কী হচ্ছে। এটা পাশাপাশি শিক্ষার পাশাপাশি সহ পাঠ্যক্রম পরিচালনা করা। সহ পাঠ্যক্রম বলতে খেলাধুলা, নাচ গান এগুলো অবশ্যই থাকতে হবে। পাশাপাশি ডিজিটাল কন্টেক্ট, যারা আইসিটিতে ক্লাস নিচ্ছে কি, এটা বর্তমান সরকার খুব উঠে পড়ে লেগেছে যে আইসিটিতে ক্লাস গ্রহণ করার জন্য। আমরা 3 নম্বরে যে দায়িত্ব দিয়েছি আর্থিক ব্যবস্থাপনা। এই আর্থিক ব্যবস্থাপনার জন্য বছরের শুরুতেই একটা কমিটি থাকবে, 3 জন বা 4 জন কর্তৃক। এই কমিটি তার আর্থিক ব্যবস্থার মধ্যে কি কি আমরা ভাগ করেছি, বাজেট প্রণয়ন। বছরের শুরুতেই আমার কোন খাতে প্রশাসনিক কাজে, শিক্ষার দায়িত্বে বা নানান অবকাঠামোর দায়িত্বে এই বাজেট প্রণয়ন অগ্রিম করে রাখা। বাজেট আমার এই খাতে এত টাকা, হিসাব সংরক্ষণ প্রতি মাসে মাস হিসাবটা সংরক্ষণ করবে এই কমিটি। সুপার শুদ্ধ যদি সর্বোচ্চ শুদ্ধ প্রতিষ্ঠান প্রধান হতে হয়, সে শুধু বসে দেখবে, তার আনন্দ এনজয় উপভোগ করবে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এই যে মানে আমরা অনেক সময় শুধু গেম টিচারকে দেখি, তার পাশে কোনো টিচার নয়, যদি কমিটি থাকে তাকে পাশে দুটো নীতি দেয়, কাজে কাজটা সহজ হয়ে যায়। বেতন নিয়মিত, বেতনের স্বাক্ষর, বেতনের কপি জমা, এগুলো কাজ কমিটির দায়িত্ব। ভৌত অবকাঠামো, ক্লাসে যে দেখা যায় যে বেঞ্চ ভাঙা, দরজা ভাঙা, এইগুলো কমিটি সর্বদা নজর রাখবে, কোন ছেলে কী করছে। সর্বদা অবকাঠামো বলতে যে বিল্ডিংয়ের যে পরিত্যক্ত সর্বগুলি, এইগুলো কমিটির মাধ্যমে থাকবে। আমরা আরেকটা কমিটি তৈরি করতে প্রতিষ্ঠান প্রদান করে দেবে, সেটা হচ্ছে সংযোগ। সংযোগ বলতে আমরা এখানে বোঝাচ্ছি অভিভাবক সভা, অন্তত সপ্তাহে না পারলে 15 দিন বা মাসে প্রতি ক্লাসে একটি করে অভিভাবক সমাবেশ করলে একটা অভিভাবকের সাথে একটা শিক্ষকের আন্তঃসংযোগটা বাড়ে এবং এতে প্রতিষ্ঠানের লেখাপড়াও ভালো হয়। অনুপস্থিতি, আজকে আমাদের মাননীয় সভাপতি মহোদয় এই উপদেশটা দিয়ে গেছে যে যারা অনুপস্থিতি থাকবে তারা যেন কোন ক্লাসে কয়জন, এই জন্যই ক্লাস কমিটি তার কেন খোঁজ খবর নেয়।
এই কমিটি এই দায়িত্বে থাকবে। সরকারি দপ্তরে যোগাযোগ রাখা, তারপরে সার্বক্ষণিক মিটিংয়ের ব্যবস্থা করা। প্রতি সপ্তাহে যে আমরা মিটিং, প্রতিষ্ঠানের একটা মিটিং করতে, মিটিংয়ে কিন্তু অনেক ভালো দিক এবং খারাপ দিকগুলো উঠে আসে এবং সেগুলো সংশোধন করার আমরা অনেক সুযোগ পাই। গুপ্তচর, প্রতিষ্ঠান প্রধান তার শিক্ষক মণ্ডলীর মধ্যে দুইজনকে গুপ্তচর রাখবেন, যিনি কেউ জানবেন না। পুরা শিক্ষকের যে তথ্য আদান প্রদান এগুলো এই গুপ্তচর শিক্ষক মণ্ডলী অবশ্যই দিবে, কিন্তু জেনে গেলে কিন্তু হবে না। প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় যে প্রতিষ্ঠানগুলো থাকে সে এলাকার যে নেতাবর্গ, গণ্যমান্য ব্যক্তি, তাদের সাথে প্রতিষ্ঠান প্রধানের যোগাযোগ রাখা অত্যন্ত জরুরি। এতে প্রতিষ্ঠানের অনেক মঙ্গল এবং উপকারিতা আসে। তাহলে আমাদের সর্বশ্রেষ্ঠ প্রধান প্রতিষ্ঠান হতে হলে আমাদের তার শিক্ষক মণ্ডলী শুধু ক্লাসের মধ্যে নয়, তার যে কার্যবলী এটা ভাগ করে দিয়ে, এটা প্রত্যেকের যে যার দায়িত্ব, যে যে দায়িত্ব বোঝে তাকে দিলে তার কিছুই করার লাগে না। সে শুধু কমিটির সাথে যোগাযোগ করবে এবং কমিটি যখন তার কাছে ব্যর্থ হবে তখন সেখানে গিয়ে সে শুধু সেটা একটু তার এখানে নাড়া দিয়ে ঠিক করে দেবে জিনিসটা। তাহলে আমরা এখানে আমি 30টা প্রতিষ্ঠান প্রধানের কার্যবলী তুলে ধরেছি। এই 30টাকে কার্যবলীকে আমি 4টি ভাগে 4টি কমিটির মধ্যে দিয়ে দিয়েছি। এই 4টি কমিটির মধ্যে আবার 2-3 জন করে থাকবে। তাহলে সকল শিক্ষক মণ্ডলী তার সুপারের কাজে অংশগ্রহণ করতে পারবে এবং সুপার বা প্রতিষ্ঠান প্রধানরা এরাও কাজের চাপমুক্ত থাকবে, কারণ তারা নিয়মিত তারা বিভিন্ন মাধ্যমিক শিক্ষা অফিসার বা বিভিন্ন নানান কাজে তার বাইরে থাকে। অতএব তাদের আমরা সহযোগিতা করা আমাদের অতি উত্তম। তবে বর্তমান প্রেক্ষাপটে কিছু কিছু অল্প মুষ্টিমে প্রতিষ্ঠান প্রধান বা সুপার তাদের শিক্ষক মণ্ডলীর সাথে খুব ভালো ব্যবহার আচরণ করেন না এবং তার শিক্ষককে নিয়ে নানান বিভিন্ন মহলে মন্তব্য করেন। এই মন্তব্যে কী ক্ষতি হয়? নিজের সৈনিককে নিয়ে যদি আমরা, ক্যাপ্টেন নিজের সৈনিককে নিয়ে যদি সমালোচনা করে তাহলে অপরপক্ষ কিন্তু এই সমালোচনা ওরা মারামারি করতেই কিন্তু পরাজিত করবে। অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের প্রতি আমার অনুরোধ, আপনারা শিক্ষাক্ষেত্রে, আমার এখানে সকল শিক্ষক সকলেই শিক্ষার যোগ্যতা দিয়ে, মানে পরীক্ষা দিয়ে, ভাইবা দিয়ে আপনার এই পেশায় এসেছে। অতএব এই শিক্ষক মণ্ডলীগণের সাথে আমরা সর্বদা ভালো ব্যবহার করবেন, কারণ ভালো ব্যবহারের মাধ্যমেই সব কিছু গড়ে ওঠে। আরও একটা কি, আমরা চাইব আপনি আমাদের মাথার মণি, আপনি আমাদের সাথে ভালো থাকবেন। সকল বাংলাদেশের এটাই মুশকিলের কয়েকজন, বেশিরভাগই ভালো। আমরা যে কোনো আমার লাইফে পেয়েছি সবাই ভালো এবং আন্তরিক। তারপর কিছু কিছু 2-1 তাদের আমরা অনুরোধ করছি আপনারা ভালো ব্যবহার করবেন। শিক্ষার মান উন্নয়ন, মানুষের জীবন কয়দিন, এই স্বল্প ক্ষণিকের মধ্যেই আমরা এমন একটি জাতি করব যাতে আমাদের স্মরণীয় হয়ে থাকে। তাই আমাদের প্রতিষ্ঠান প্রধান হতে হলে আমরা কিছুই করা লাগে না, যদি একটি কৌশলে সকল শিক্ষকের মধ্যে আমরা ভাগাভাগি করে দিতে পারি তাহলে আমাদের পরীক্ষার মান যে রেজাল্ট এটাও ভালো করা যায়। আর এই রেজাল্টের জন্য আমরা প্রতি সাপ্তাহিক ক্লাসগুলো আমরা দেখব যে কোন স্যারে কোন পাঠ্যবে কতটা ক্লাস নিচ্ছে। আমাদের প্রাইভেট স্কুলগুলোতে দেখা যায় যে তারা হয়তো কোনো ছাত্র, রানিং ছাত্র বা কোনো সবেমাত্র যোগদান দিয়েছে, তারা দেখেন আজকে কত ভালো রেজাল্ট করছে, আর আমরা চাকরি দিয়ে, ভাইবা দিয়ে, পরীক্ষা দিয়ে আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? এই না পারার কারণ দায়ভার আপনারা। আমরা আপনাদের রেডি, প্রস্তুত। আমরা যেভাবে আমাদের পরিশ্রম করাবেন আমরা সেভাবে পরিশ্রম করব। আমি একসময় দেখেছি যে আমার A+ আমার জীবনে কিছুই ছিল না, শতভাগ A+ আমি জীবনে দিয়েছি প্রথম চাকরি, প্রথম বছরে। আর এখন আমরা শুধু এমপিভুক্ত প্রতিষ্ঠানে শুধু পাস দেখালেই প্রতিষ্ঠান প্রধান, কিন্তু আমরা পাসটাও পাচ্ছি না। কেন পাচ্ছি না? এই দায়ভার আপনাদের। কারণ আপনারা আমার প্রাইভেট স্কুলে যেরকম শিক্ষকদের তদারকি বা যেভাবে মডিফাই বা ভালোবাসা করার দরকার সেটা আপনারা পারেন না। এই না পারার কারণে তারা আজ দিনের পর দিন এগিয়ে যাচ্ছে।
যা হোক, আমরা যে বেতন খাচ্ছি এই বেতনটা যেন আমাদের হালালভাবে খাই সেই দিকে আমরা নজর রাখবো এবং বিদ্যালয়ের রেজাল্ট মন্ত্রণালয় দুটো খুশি করাবো। এর পরের বিষয়, আমাদের পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে আমার ছাত্রছাত্রীদের নিয়ে, স্টুডেন্ট নিয়ে আমাদের আলোচনা। এই বলে আমি আমার বক্তব্য আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।